দেখো আমাদের আজকে টপিকের নাম হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি। তো কি বললাম, যদি কোশ্চেন করার ইচ্ছা থাকে হাত তুলবা, আমি ভিডিও অফ করে কোশ্চেন শুনবো। তো কাজ, ক্ষমতা, শক্তির চ্যাপ্টারে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে ইম্পর্টেন্ট টপিকগুলোর নাম লিখে দেবো, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং আগের মতোই বলতেছি, সেই টপিকগুলো বাসায় গিয়ে মূল বই অবশ্যই পড়বা। মূল বই পড়ে তারপরে তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে যাবা, মনে থাকবে? আচ্ছা, প্রথমত পরীক্ষা সবচেয়ে বেশি আসে দেখা যায় কাজ সংক্রান্ত বিষয়গুলো। কাজ সংক্রান্ত। আচ্ছা, এটার মধ্যে কি কি টপিক আছে সেগুলো আমি বলবো, সমস্যা নেই। তাহলে এটাকে যদি আমি বলি, এটা হলে মনে করো 3 স্টার। কাজ সংক্রান্ত যে ম্যাথগুলো, মানে কমন কথাবার্তা একটু বলি তোমাদের। ওই যে ডাব্লিউ সমান আমরা বলতাম এফ এস কস থেটা, আবার বলতাম এম জি এইচ, তাই না? বা স্প্রিংয়ের ক্ষেত্রে বলতাম হাফ কে এক্স স্কোয়ার, বা আমরা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, মানে বিভিন্ন সূত্র শিখছিলাম না কাজ বের করার, শিখবো আর আজকে, সমস্যা নাই। এই কাজ সংক্রান্ত ম্যাথ হচ্ছে এমন হয়, বা কাজের গ্রাফ দেয়। কিসের গ্রাফ দেয়? কাজ দিনে করে একটা গ্রাফ দেয়, এক কথায় কাজ বের করতে বলবে, মানে কৃত কাজ বের করতে বললো। এইটা টপিকের নাম কি? কাজ সংক্রান্ত টপিক। এখানে এটা 3 স্টার মনে রাখবো। এবং এখান থেকে মনে করে অ্যারাউন্ড অ্যারাউন্ড যদি বলি আমরা, 18 বার খালি গ নম্বর কোশ্চেন হয়েছে, 18 বার। তাহলে বুঝো যে কত বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এবার 2 নম্বর টপিকটা বলবো আমরা স্প্রিং। স্পেসিফিকভাবে স্প্রিং থেকে প্রশ্ন আসে। স্প্রিং বল দ্বারা কাজ, স্প্রিং বল দ্বারা কাজ, টপিকের নাম লিখে রাখো। তো এখানে এটাকে আমরা 2 স্টার দিচ্ছি, স্প্রিং বল দ্বারা কাজ। এটা মানে 1 স্টার দিলেও হয়, 2 স্টারও না, 1 স্টার দিলেও হতো, যাও। এবার হচ্ছে তোমাদের 9-10-এর একটা পড়া ছিল কাজ শক্তি উপপাদ্য। কি ছিল? কাজ শক্তি উপপাদ্য। এই যে কাজ শক্তি উপপাদ্য এবং যে গতিশক্তি বিভব শক্তি বের করার যে ব্যাপারগুলো, গতিশক্তি, এটাকেও আমরা 2 স্টার দিচ্ছি। আচ্ছা, বিভব শক্তি একটা আলাদা টপিক হিসেবে লিখতেছি আমরা, খেয়াল রাখো। আমি কিন্তু গতিশক্তির সাথে বিভব শক্তি লিখি নাই। বিভব শক্তিকে আমরা কি করছি, একটা আলাদা টপিক আকারে লিখছি, কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। 3 স্টার, মানে বিভব শক্তিকে খুব ভালোভাবে পড়বা। এবার শক্তির সংরক্ষণশীলতার নীতি, ওই যে সকল অবস্থানে মোট শক্তি কি থাকে? সমান থাকে। কারণ ছোটবেলায় পড়তাম খালি উপর থেকে একটা বস্তু ফেলে দিচ্ছে, 3টে অবস্থানে মোট শক্তি কি হতো? সমান হতো। ওরকম না, এখানে এরকম আসতে পারে যে ধরো একটা সরল দোলক, সরল দোলকে আমরা একটা বস্তু ঝুলাই দিছি, সেই বস্তু উপরে উঠলো, নিচে নামলো। এই উপরে থেকে নিচে নামার সময় বিভিন্ন অবস্থানে শক্তি বের করে প্রমাণ করতে হবে মোট শক্তি কত। ঠিক আছে? আচ্ছা, দেখাচ্ছে এগুলো, সমস্যা নেই। টপিকগুলোর নাম তো আগে লিখি। শক্তির সংরক্ষণশীলতা, সংরক্ষণশীলতা। আচ্ছা, এটা মনে করো 4 স্টার বলতে পারো, অনেক বেশি ইম্পর্টেন্ট, 1 2 3 4টা বেশি। আচ্ছা, ক্ষমতা। গুড নিউজ হচ্ছে ক্ষমতা ও কর্মদক্ষতা, এই যে টপিকটা, হ্যাঁ, তোমাদের এখানে কখনো মেন টপিক হিসাবে আসবে না, মেন টপিক হিসাবে আসবে না, 2 স্টার। আচ্ছা, যেটা আসবেই সেটা হলো কুয়া, কুয়া ও চৌবাচ্চা, মানে কুয়ার ম্যাথ। আমরা কাসন সূত্রতে নাম দিছি কিসের ম্যাথ? কুয়ার ম্যাথ। এটা 5 স্টার, এটা আসছে পরীক্ষায়, নিশ্চিত থাকো। পরীক্ষায় কুয়া থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। আর কুয়ার টপিক যে যে ক্লিয়ার হতে পারবা, শেষে মিনিমাম 4 মার্ক কম পাবা। 4 মার্ক শিওর, কোনো ভুল নেই। এই কুয়ার ম্যাথ থেকে আসবে। তো আমরা আলোচনা শুরু করবো এখন। এই যে টপিকগুলো আমরা লিখে দিলাম, এই টপিকগুলোর উপর আমরা আলোচনা শুরু করবো এখন, চলো। ওকে, আমাদের প্রথম টপিক হচ্ছে কাজ দিয়ে। আমরা কাজ নিয়ে প্রথম টপিক শুরু করব। কাজ, কাজ বের করার সবচেয়ে সহজ সূত্র একটাই, এফ এস কস থেটা। এফ এস কি? কস থেটা। থেটা কি জিনিস? থেটা হলো কোনো একটা চিত্র দেখে আমাদের বুঝতে হবে সেটা হলো বল ভেক্টর আর এই সরণ ভেক্টরের মধ্যবর্তী কোণ। আরো যদি স্পেসিফিকভাবে সহজভাবে বলি, বল এবং সরণের মধ্যবর্তী কোণকে বলা হয় থেটা। ঠিক আছে? এন্ড কাজ একটা কি রাশি? মনে রাখবো, কাজ একটা স্কেলার রাশি। এই কথাটা মাথার মধ্যে রাখতে হবে। কাজকে প্রকাশ করার জন্য শুধু কি প্রয়োজন? মান প্রয়োজন। এখন আমরা যারা যারা পারি, এ ডট ভি ডট গুণন, ডট গুণন সমান লেখা যায় এ বি কস থেটা, ডট গুণন। এখানে এফ একটা ভেক্টর রাশি, এস একটা ভেক্টর রাশি, সাথে আবার কি আছে? কস থেটা।
সেম টু সেম দেখতে মনে হচ্ছে না? এ বি কস থিটা এফ এস কস থিটা, তাহলে আমরা এখানেও লিখতে পারি এফ ডট এস, এফ ডট কি বলবো আমরা, এস। তারপরে আমরা এইভাবে সংজ্ঞা লিখতে পারি, বল ভেক্টর এবং সরণ ভেক্টরের ডট গুণফলের মানকে বলা হয় কাজ। আর দুটি ভেক্টর রাশির মধ্যে ডট গুণ করলে তার ফলাফল সারা জীবনে কি হয়, স্কেলার হয়। কি হয় বলতো, স্কেলার। এই জন্য কাজ একটা কি রাশি, স্কেলার রাশি। কাজের একক না পারলে সমস্যা, কাজের একক হচ্ছে জুল, যার শক্তির এককের মতোই। শক্তির একক আর কাজের একক কি বলতো, সেম। আচ্ছা, এখন যারা যারা এখনো বোঝো নাই যে আসলে ওই কোনটা আবার কেমন হলো, ধরো এটা আমার একটা, আমরা একটা সরণের একটা চিত্র আঁকালাম, আর এটা আঁকালাম হচ্ছে একটা বল। ধরো এই বরাবর আমরা একটা বল প্রয়োগ করছি এফ, আর এই বরাবর হয়েছে কি বলতো, সরণ। এই যে এফ এবং এস এর মধ্যবর্তী কোণকে বলতেছি আমরা থিটা। আশা করি এবার সবাই বুঝছো। এবার এখানে আমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবো, না মনে রাখলে বিপদ। এই থিটার মান যদি 0 ডিগ্রির চাইতে বড় অথবা সমান হয়, আর 90 চাইতে কি হয়, ছোট হয়, তাহলে সেই কাজকে বলবো ধনাত্মক কাজ। যে কাজটা হবে সেই কাজটাকে কি বলবো আমরা, ধনাত্মক কাজ। যদি 90 চাইতে বড় হয় আর 180 থেকে ছোট অথবা কি হয়, সমান হয়, তবে সেই কাজকে বলবো আমরা ঋণাত্মক কাজ। আর থিটার মান যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়, তাহলে সেখানে আমরা কাজ ধরবো শূন্য। কাজ কি ধরবো আমরা, শূন্য। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা বস্তু, এই বস্তুকে তোমরা বল প্রয়োগ করছো কোন দিকে, এই দিকে। এখন বস্তুটা আনফর্চুনেটলি এইদিকে বল প্রয়োগ করার পরও তার সরণ হয়েছে মনে করো উপরের দিকে, হতেই পারে, হলো কিছুটা কারণে হয়েছে মনে করো। তাহলে বলের দিক আর সরণ এই দুটার মধ্যবর্তী কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি। তার মানে এখানে যে কাজটা হবে সেই কাজটাকে বলবো আমরা শূন্য কাজ। আচ্ছা, স্পেসিফিক একটা নোট মনে রাখবো, এই নোটটা অনেক কাজে দেয়। সেটা হলো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হবে, শূন্য। আর এটা বুঝি নাই, বুঝাই দেন। ধরো তুমি একটা বৃত্তাকার পথে হাঁটতেছ, এই বৃত্তাকার পথে হাঁটার সময় তোমার সরণের দিক কোন দিক হবে, তোমার সরণের দিক হবে স্পর্শক বরাবর। কোন বরাবর, স্পর্শক। আর তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো, স্পর্শক কিভাবে আঁকাই আমরা, এই একটা বিন্দুতে সেট করে চলে যাওয়া লাগবে স্পর্শক। এটা যদি একটা স্পর্শক হয়, তুমি যদি এখানেও থাকতো তোমার স্পর্শক কোন দিক হইতো, যেহেতু তুমি নিচের দিক নামতেছো এই বরাবর, মানে তুমি যেখানে আসো বৃত্তাকার পথে তোমার সরণের দিক হবে কোন বরাবর, স্পর্শক বরাবর। কোন বরাবর, স্পর্শক বরাবর। এখন কেন্দ্রমুখী বল বলতে কি, তোমার ওজন বোঝাচ্ছে। ওজন কোন দিক কাজ করে, নিচের দিক কাজ করে। আচ্ছা, নিচের দিক, তাহলে এফ কাজ করে নিচের দিক, খাড়া নিচের দিকে। আর সরণ কাজ করে কোন দিকে, স্পর্শক বরাবর। তো এটা যদি সরণের দিক আর এটা যদি বলের দিক হয়, অ্যাঙ্গেল কত ডিগ্রি দেখতে হচ্ছে, 90 ডিগ্রি। এই জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সর্বদা কি হয়, শূন্য হয়। কারণ এখানে কোণের মান সর্বদা কত হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। দ্যাটস ওয়াই মানে সবসময় কত হবে, কাজ শূন্য। মনে রাখবো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কি হয়, শূন্য। আচ্ছা, এখন আমি তোমাদের স্পেসিফিকভাবে যেহেতু কাজের মধ্যেই আছি, আমি স্পেসিফিকভাবে এখনই কুয়াটা শেখাতে চাই, কারণ এখন তোমাদের মাথা ফ্রেশ আছে। কুয়ার ম্যাথটার যে বেসিকটা আমি এখনই শিখে দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের কুয়া জিনিসটা ক্লিয়ার হয়ে যাও। কুয়ার ম্যাথ করার জন্য অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো প্রসেস। তো আমি আজকে ভর কেন্দ্র দিয়ে শেখাবো। কি দিয়ে শেখাবো, ভর কেন্দ্র। দেখি তোমরা বুঝো নাকি, হ্যাঁ? যদি না বুঝো তাহলে আমি অন্যভাবে বোঝাচ্ছি, সমস্যা নেই। তাহলে কুয়া দিয়ে শুরু করি। কুয়া থেকে পানি উত্তোলন। কুয়া থেকে কি বললাম, পানি উত্তোলন। এই টপিকটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা কুয়া নিলাম আমরা, ধরো একটা কুয়া নিলাম। এই কুয়াতে মনে করো ফুল পানি আছে। কি পানি আছে বলো, ধরো মনে করো একদম মোটামুটি সবটা পানি দ্বারা ভর্তি আছে, ঠিক আছে। এই ম্যাথ করার প্রবলেম কি, প্রবলেমটা একটু বুঝাই বলি। ধরো একটা ফুটবল বা একটা বলকে যদি তুমি উপরের দিকে তুলতে চাও, এই উপরের দিকে তুলতে চাও, ধরো এম ভরের একটা বলকে তুমি উপরের দিকে তুলতে চাও, ধরো এইচ পরিমাণ উচ্চতায় তুমি তুলতে চাও, তাহলে কৃত কাজের সূত্র কি ছিল, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। তুমি বল প্রয়োগ করতেছো কোন দিকে, উপরের দিকে। আবার ওই বস্তু তুমি তুলতেছো কোন দিকে, উপরের দিকে। দুইটার দিক কি একই দিকে না, একই দিকে হলে কোণের মান কত হয়, 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান তো 1। তাহলে এই cos নিয়ে আমার কোনো টেনশন নাই। থাকলো কি বলতো, এফ এস। তাহলে এফ মানে কি, যেহেতু কোনো বস্তু উপরের দিকে তুলতেছে তার মানে এফ সমান এম জি বলা যায়। আর এস মানে কি, এইচ লেখা যায় না, কারণ এখানে এইচ পরিমাণ উচ্চতায় আমরা উঠবো, তাহলে এস এর জায়গায় কি লেখা যায়, এইচ।
তাহলে ডাব্লিউ সমান mgh, আমরা এই সূত্র কিন্তু সরাসরি অ্যাপ্লাই করে কুয়া থেকে পানি উত্তোলনের ম্যাথ করতে পারি। বাট মেন প্রবলেমটা কোথায়, আমার তো কুয়ার, ধরো কুয়াটা মনে করো এইচ পরিমাণ গভীরতা আছে, বুঝছো? এখন কমন সেন্স হচ্ছে এরকম, তাহলে আমরা ডাব্লিউ সমান mgh পাচ্ছি, বাট প্রবলেম হচ্ছে এই কুয়ার মধ্যে যে প্রবলেমটা সেটা হলো যে আমি যখন এখানকার পানি উত্তোলন করব তখন তো আমাকে খুব একটা উঁচায় উঠতে হচ্ছে না, খালি বালতিতে এই পানিটা ভরে আমি খালি বাইরে রেখে দেবো, আমাকে কোনো কোনো একটা কি উচ্চতা পর্যন্ত উঠতে হচ্ছে না। কিন্তু এখানকার পানি যদি উত্তোলন করতে লাগে তাহলে কি হচ্ছে, অনেকখানি উচ্চতায় আমাকে উঠতে হচ্ছে। এমনকি এখানকার পানি উত্তোলন করতে হলে কি করতে হচ্ছে, আরো অনেক বেশি পরিমাণ উচ্চতা আমাকে কি করতে হচ্ছে, অতিক্রম করতে হচ্ছে। তারপরে আমি যখন এই কুয়াটার পানি ফাঁকা করব, এই ফাঁকা করতে গেলে এক এক অংশের পানি ফাঁকা করতে গেলে আমাকে এক এক পরিমাণ উচ্চতা কি করতে হচ্ছে, অতিক্রম করতে হচ্ছে। তাহলে কি উচ্চতা কি সবার জন্য সেম বলা যায়? তার মানে এই ম্যাথের মেন প্রবলেম হচ্ছে আমরা যখন ডাব্লিউ সমান mgh ধরে ম্যাথ করতে যাব পারবো না, আমাদের ধরতে হবে গড় উচ্চতা। কি ব্যবহার করতে হবে? গড় উচ্চতা। কারণ এই উচ্চতা তো সবার জন্য কি না, সমান না, এই জন্য কি উচ্চতা ব্যবহার করব? গড় উচ্চতা। আচ্ছা, তাহলে গড় উচ্চতা কিভাবে বের করবো, এটাই হলো আমাদের মেন প্রবলেম। গড় উচ্চতা আমরা কিভাবে বের করবো? তো গড় উচ্চতা বের করার অনেকগুলো প্রসেস আছে, তার মধ্যে সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে ভর কেন্দ্র দিয়ে কাজ করা। কি দিয়ে কাজ করা? ভর কেন্দ্র। এটা একটা পানির চৌবাচ্চা বা কুয়া, বুঝতে পারছো? এখন চিন্তা করো তো, ভর কেন্দ্র কি জিনিস? এমন একটা বিন্দু, এমন একটা জায়গা যেটার মধ্যে সমস্ত ভর কি থাকে, কেন্দ্রীভূত থাকে। ওই বিন্দুটাকে টেনে উপরে তোলার অর্থ হলো সমস্ত পানি কি করে ফেলা, টেনে উপরে তুলে ফেলা। মানে ভর কেন্দ্রকে টেনে উপরে তুলে ফেলার অর্থ হলো পুরা পানিটাকে কি করে ফেলা, উপরে তুলে ফেলা। তাহলে আমি যদি বলি এই চৌবাচ্চার ভর কেন্দ্র কই থাকবে, নর্মালি মনে রাখবা মাঝখানে থাকে। কই থাকে? মাঝখানে। তাহলে এই চৌবাচ্চার মাঝের বিন্দু কোনটা? ধরে নাও এই যে এটা, ধরে নাও এটা হলো তার মাঝের বিন্দু। তাহলে আমি যদি এই মাঝখানের এই বিন্দুটাকে উপরে তুলতে পারি, টেকনিক্যালি এই কুয়ার সম্পূর্ণ পানি কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাওয়ার কথা। তাহলে আমাকে মেনলি কি এই গড় উচ্চতা মানে মনে রাখবো টেকনিক্যালি ভর কেন্দ্রের উচ্চতা। কি মনে রাখবো? ভর কেন্দ্রের উচ্চতা। এখন ঠান্ডা মাথায় দেখতে হবে, আমার তো mg নিয়ে পরে কথা হবে। প্রথমত এইচ বার মানে হলো গড় উচ্চতাটা কি বলবো, যেহেতু এই পুরা কুয়ার গভীরতা কত এইচ, তাহলে আমার এই ভর কেন্দ্র ঠিক মাঝখানে থাকলে আমি যদি এটাকে উপরে তুলতে চাই তাহলে কতখানি উচ্চতা উঠতে হবে? h/2 পরিমাণ। তার মানে আমি এইচ বারের জায়গায় লিখে দেবো h/2। সবাই কি ধরতে পারছো? তাহলে টেকনিক্যালি এটাই হলো ফ্যাক্ট। এখন এত সহজ করে ম্যাথ পরীক্ষায় প্রশ্ন আসে না, নর্মালি এম দেওয়া থাকে না। নর্মালি এই ম্যাথে কি দেওয়া থাকে না, এম দেওয়া থাকে না, আমাকে এমটা বের করতে হয়। তাহলে কি দেওয়া থাকে? আমাকে দেওয়া থাকে পানির ঘনত্ব দেওয়া থাকে, কত সেটা? 1000 কেজি পার মিটার কিউব, মানে রো দেওয়া থাকে। কি দেওয়া থাকে? রো, মানে ভর না দিয়ে পানির ঘনত্ব দেওয়া থাকে। আর কি দেওয়া থাকে? এই কুয়ার ব্যাসার্ধ দেওয়া থাকে। কি দেওয়া থাকে? কুয়ার ব্যাসার্ধ, ধরো আর দেওয়া থাকে। কি দেওয়া থাকে? আর। তাহলে আমার ঝামেলা হয়ে গেল, আমি তো তাহলে এম বের করতে পারছি না। তাহলে এম বের করবো কি করে? আমরা সবাই ছোটবেলা থেকে পারি রো সমান m/v, মানে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব কি জিনিস? ভর বাই আয়তন। তাহলে আমি ভর তো জানি না, তাহলে ভর বের করবো, তাহলে রো ভি লেখা যায় না? রো তো জানি আমরা 1000 হবে। ভি মানে কি? ভি মানে নর্মালি এ গুণন কিন্তু এইচ লেখা যায়। ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন। ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কি পাওয়া যায়? আয়তন। তাহলে রো ক্ষেত্রফল মানে কি, যেহেতু চৌবাচ্চা বা কুয়া, এর ক্ষেত্রফল মনে রাখবা পাই আর স্কোয়ার। কি মনে রাখবা? পাই আর স্কোয়ার ইন্টু আর কি আছে এই জায়গায়? এইচ। আচ্ছা, এটাই হলো আমার কি বলতো এম। তাহলে এম কে আমরা রিপ্লেস করে দিয়ে কিন্তু এই কথাগুলো বলতে পারি, রো পাই আর স্কোয়ার এইচ, তারপরে কি আছে এখানে? জি ইন্টু h/2। এখন স্পেসিফিক একটা কথা আছে, তুমি এই এইচটা দ্বারা কি বোঝাচ্ছে? এই এইচ তো পুরা উচ্চতা। এই উচ্চতা এইটা কি বলতো? কুয়ার গভীরতা। এটা কি বলতো? কুয়ার গভীরতা। কারণ আমি তো এইচ মানে লিখে দিছিলাম ওই জায়গায় কুয়ার গভীরতা, তাই না? উচ্চতা বলছে। তাহলে এই এইচটা কি? তুমি এই এইচটা খুব ঠান্ডা মাথায় মাথার মধ্যে রেখে দাও। এই এইচ বলতে বোঝাচ্ছি আমরা যে এই ভরটা বের করলাম, কার ভর বের করলাম? ওই পানির ভর বের করলাম না? কমন সেন্স কাজে লাগা, কার ভর বের করছে? পানি। এখন যদি যেখানে পানি নাই সেখানকার উচ্চতা নিয়ে আমার লাভ আছে? যেটুকু পানি আছে সেটুকুর উচ্চতা নেওয়া লাগবে না? তার মানে এই এইচ দ্বারা বোঝায় হল টেকনিক্যালি যতটুকু পানি তুমি উত্তোলন করবা, কি করবা? যতটুকু পানি কি করবা? উত্তোলন করবা, ঠিক আছে, তার উচ্চতা। তার কি হবে বলতো? উচ্চতা। মনে থাকবে? ওই এইচটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে কি পুরা কুয়ার গভীরতা, কারণ আমরা তো এটা দূরত্ব হিসাব করতেছিলাম। আর এই এইচ মানে কি হবে?
বলো, যতটুকু পানি উত্তোলন করবা তার কি বলতো উচ্চতা। কমন সেন্স থাকতে হবে, ঠিক আছে? আমি তো একটু একটু করে বুঝাচ্ছি তোমাদের। এটা হলো মেন সূত্র। তাহলে কৃতকাজ বের করার মেন সূত্র হচ্ছে এটা। আচ্ছা, এটা একটু স্পেসিফিক ভাবে বুঝাই। ধরো তোমাকে একটা ম্যাথ দিল পরীক্ষা হলে, একটা ভয়ানক ম্যাথ দিয়ে দিল। কিরকম ম্যাথ দিল? বললো যে এই একটা কুয়া সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ ছিল। কুয়ার গভীরতা আগের মতোই বলছে কি এইচ। কথাটা মন দিয়ে শোনো। তোমাকে বললো একটা একটা পাম্প দ্বারা তুমি কুয়ার অর্ধেক পানি উত্তোলন করো। কি উত্তোলন করতে বলছে? অর্ধেক পানি উত্তোলন করতে বলছে। মানে কি, H/2 পরিমাণ পানি কি করতে বলছে? উত্তোলন করতে বলছে। তার মানে আমাকে এই যে এইটুকু পানি কি করা লাগবে? আমাকে এইটুকু পানি উত্তোলন করা লাগবে। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ালো বলতো? আমাদের বলতেছে যে কুয়ার সম্পূর্ণ কুয়া ভর্তি ছিল, বাট আমাকে উপরের টুকু কি করতে বলছে? ফাঁকা করতে বলছে। তাহলে আমি কতটুকু ফাঁকা করতে চাই? H/2 পরিমাণ পানির উচ্চতা কি করতে চাই? ফাঁকা করতে চাই। এখন আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি W সমান mgh বার, তাই না? এখন আমাদের প্রথম কাজ, যদি কুয়ার ব্যাসার্ধ দেওয়া থাকতো আর পরীক্ষা হলে, তাহলে আমি এম এর জায়গায় লিখতাম পাই আর স্কোয়ার এইচ, বলতাম না আমরা? এখন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই এইচ মানে কি ছিল? যতটুকু পানি আমি উত্তোলন করতে চাচ্ছি, আমি আসলে পুরো পানি উত্তোলন করতে চাচ্ছি না তো। আমি কতটুকু পানি উত্তোলন করতে চাচ্ছি? H/2। তাহলে এখানে লিখতে হবে H/2। এইচ এর জায়গায় এইচ থাকলো না, কি হয়ে গেল? কারণ আমি আগেও বলেছি এই এইচ মানে কি, যতটুকু পানি আমি উত্তোলন করতে চাচ্ছি। এবার তাহলে আমি এটা কি লিখছি? আয়তন, সাথে গুণ করা লাগবে কি? রো। কি গুণ করতে হবে? রো। ওকে, দেন এনে জি আছে থাকলো। এইচ বারের পরিচয় কি? ভর কেন্দ্র দেখতে হবে। তুমি কতটুকু পানি উত্তোলন করতে চাও, এই হলুদ মার্কিং অংশটা তুমি উত্তোলন করতে চাও, তাহলে এর অর্ধেকে কে থাকবে? ভর কেন্দ্র। আমি তো বলছি ভর কেন্দ্র কই থাকবে? অর্ধেকে থাকবে। এটাকে টেনে তুমি কোন তুলবা? উপরে তুলবা। তোমরাই বলো, এখান থেকে এটুকু যদি H/2 হয়, তাহলে এখান থেকে এটুকু কি হবে? আরো অর্ধেক, H/4। তাহলে আমরা এইচ বারের জায়গায় কি লিখতে পারি? H/4। মানে এই মানে এক কথায় এইচ বার মানে হলো ভর কেন্দ্র চুজ করা। ভর কেন্দ্র কই থাকে? মাঝামাঝি থাকে। তাহলে H/2 এর মাঝামাঝি বিন্দু এটা, আর এটা তার মানে কি, এখান থেকে এটুকু কত হবে? H/4। তাহলে আমরা গুণ করি এখন। পাই আর স্কোয়ার রো জি এইচ স্কোয়ার বাই 4 দুগুণে কত হবে? 8। দেখো আমরা কিন্তু সুন্দর একটা ফর্মুলা পেয়ে গেলাম। এই ফর্মুলায় এখন আমি ভ্যালুগুলো বসালেই কাজ শেষ। ধরো তোমাকে এইচ এর মান দেওয়া থাকলো 10, তুমি 10 বসাবা, জি এর মান বসাবা, রো বসাবা, আর এর মান দেওয়া থাকবে বসাই দিবা, দেখবা কৃত কাজ তুমি পেয়ে গেছো। সবাই কি বুঝছো? ক্লিয়ারলি বুঝছো? এখন তোমরা আমাকে এই পরেরটুকু পানি উত্তোলন করতে কতখানি কৃত কাজ করতে, ওটা বের করে দাও। দেখো আমরা চাচ্ছি যে বাকি অর্ধেক পানির উচ্চতা বের, মানে বাকি অর্ধেক তুলতে আমাদের কৃত কাজ বের করবো। হ্যাঁ, ধরো আমার পুরা পানি ছিল এইচ পরিমাণ উচ্চতা সম্পূর্ণ ছিল, অর্ধেক পানি এখন ফাঁকা না? তার আর কত অর্ধেক পানি আছে? আর বাকি অর্ধেক পানি আছে, কারণ উপরের অর্ধেক তো আমি তুলে ফেলছি। এখন আমাকে এই অর্ধেক তুলতে হবে না বলো? তাহলে আমাকে এখান, যখন আমরা এখানকার পানিটুকু তুলতে যাচ্ছি, তাহলে ভর কেন্দ্র কই থাকবে? ঠিক মাঝখানে। মাঝখানে বলতে যে এই লাইনটা, মাঝখানে বলতে কোন লাইনটা? এই লাইনটা। তাহলে এই লাইনটা যুক্ত পানি তুলতে যদি চাই আমরা এখান থেকে, তাহলে আমরা এখান থেকে এতটুকু উঠতে হবে না? ঠান্ডা হতে ভাবো। আচ্ছা, এইটুকু যদি H/2 হয়, এইটুকু, তাহলে উপরেরটুকু কত? H/2। তাহলে আর এইটুকু লাগবে না তোমার? এইটুকু কি H/4 না? কারণ এই পুরাটুকু যদি H/2 হয়, এরও অর্ধেক কি? H/4। তাহলে এই যে ভর কেন্দ্রকে তুলে তুমি এখানে যাবা, তাহলে কতটুকু যাচ্ছ? H/4ও যাচ্ছ, H/2ও যাচ্ছ। এটাই মূলত কি? গড় উচ্চতা। তাহলে লসাগু 4ই হচ্ছে, উপরে হচ্ছে 3H/4। দেখো আমরা কিন্তু গড় উচ্চতা পেয়ে গেলাম। এবার কৃত কাজ বের করার সূত্র অনুযায়ী বসাই দাও mgh বার। এম মানে জানি আমরা রো, ভি মানে জানি আমরা পাই আর স্কোয়ার এইচ। সাবধান, এইচ বলতে কিন্তু বোঝাচ্ছে যতটুকু পানি আছে। অর্ধেক পানি আছে না এখন? এই অর্ধেক পানিকে তো তুলতে চাই, তাহলে H/2 ইন্টু কি হবে? জি, আর সাথে হবে 3H/4। দ্যাটস ইট। এটুকুই হলো কৃত কাজ বের করার সূত্র। সে কি বুঝছো? যারা বুঝো নাই তারা বারবার ভিডিও দেখবা, তাহলেই হবে। আমরা এবার যেটা শিখবো সেটা হলো একটা শর্টকাট। ধরো এভাবে লেখো টপিকটা, এন সংখ্যক, লেখো এন সংখ্যক ইট একটির ওপর আরেকটি, একটির ওপর আরেকটি রেখে স্তম্ভ তৈরিতে কৃত কাজ।
স্তম্ভ তৈরিতে কৃতকাজ। মানে সহজ বাংলা ভাষা আমরা একটা ইটের উপর 8টা ইট রাখতেছি আর কি, এইভাবে একটা ইটের উপর 8টা ইট রাখতেছি। এই যে আমরা একটা ইটের উপর 8টা ইট রাখতেছি, এই ঘটনায় আমাদের কৃতকাজ কেমন হচ্ছে সেটা বের করতে চাই আমরা। তো বেশি আমরা প্যাচ থাকাটা মনে হয় জায়গায় সরাসরি সূত্র লিখে দিলাম। এক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র হবে খুবই সোজা, n into n-1 divided 2 into mgh। এর অনেকে বলবা mgh এটা আবার কি জিনিস, h আবার কি জিনিস। একটা ইটের উচ্চতা হলো h, কি বলছি, একটা ইটের উচ্চতা কি হবে h, m মানে একটা ইটের ভর, আর g মানে কি 9.8, আর n মানে কি ইটের সংখ্যা। যদি তোমাকে পরীক্ষা হলে বলে যে 100টা ইট পর পর সাজাতে কৃতকাজ কত, তাহলে n এর মান কত বসাবা 100, আর একটা ইটের ভর বসাবা m, আর h বসাবা কি একটা ইটের উচ্চতা, কি বসাবা একটা ইটের উচ্চতা। তাহলে আমাদের দেখবা n সংখ্যক ইট একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি কৃতকাজ বের করা হয়ে যাবে। ঠিক আছে, আসলে সবাই বুঝছো। নেক্সট টপিকে যাচ্ছি আমরা। টপিকের নাম পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। কি বললাম, পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। এটাকে মূলত তোমরা স্প্রিং দ্বারা মনে রাখবা। আচ্ছা দেখো, এটা স্প্রিং, এটা স্প্রিং যে অবস্থায় নর্মালি থাকে, কথা হলো মন দিয়ে শুনবো, একটা স্প্রিং যে অবস্থায় নর্মালি থাকে, মানে নর্মালি রেখে দিলে যে অবস্থায় থাকে, সেই অবস্থানটাকে বলি আমরা সাম্যের অবস্থান বা সাম্যাবস্থা। কি বলি আমরা, তাহলে স্প্রিং নর্মালি এভাবে থাকলে এভাবে থেকে যায় নর্মালি, এই নর্মাল এই অবস্থানটাকে বলতেছি আমরা কি, সাম্যাবস্থা। আচ্ছা, এখন এই স্প্রিংটাকে তুমি টেনে মনে করো এখান থেকে এতটুকু লম্বা করলা, ঠিক আছে, লম্বা করতেই পারো, তোমাকে অবশ্যই এফ বল প্রয়োগ করতে হয়েছে লম্বা করার জন্য, তাই না। ধরো তুমি এক্স পরিমাণ কি ঘটাইছো, সরণ ঘটাইছো, তাহলে এক্ষেত্রে কৃতকাজ বের করার সূত্র কেমন হবে দেখো, ডাব্লিউ সমান স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু সূত্রটা আলাদা হবে, হাফ কে এক্স স্কোয়ার। কে মানে কি বোঝাচ্ছি, কে মানে স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলে অনেকে, বা স্থিতিস্থাপকতা ধ্রুবকও বলা হয়। এটা কি জিনিস সেটা একটু বোঝাচ্ছি। ধরো একটা স্প্রিংকে তুমি এক্স পরিমাণ লম্বা করছো, কি পরিমাণ লম্বা করছো, এক্স পরিমাণ লম্বা করতে তোমাকে অবশ্যই বল প্রয়োগ করতে হয়েছে এফ পরিমাণ। তাহলে ব্যাপারটা এরকম, এক্স পরিমাণ লম্বা করতে যদি আমার এফ পরিমাণ বল করতে হয়, তাহলে একক পরিমাণ পরিবর্তন করতে কি করা লাগবে, এফ বাই এক্স পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। অবশ্যই সেটা মাইনাস এফ বাই এক্স পরিমাণ বল। আচ্ছা, মাইনাস চিহ্ন কেন দিলাম, কারণ স্প্রিং তুমি যেদিকে টানো, স্প্রিং কি তোমাকে ওই দিকে ধাক্কা দেয়, তার উল্টা দিক ধাক্কা দেয় না, এই জন্য সামনে কি চিহ্ন দিচ্ছি, মাইনাস। এই যে একক পরিমাণ বৃদ্ধি করে তোমাকে যে পরিমাণ বল স্প্রিং এর বিরুদ্ধে প্রয়োগ করতে হয়, সেটাকেই বলা হয় এই স্প্রিং ধ্রুবক। এটা কে দ্বারা প্রকাশ করা হয়, কে মানে মনে রাখবো মাইনাস এফ বাই এক্স। তাহলে এই যে কে এর পরিচয় পেয়ে গেল, কে এর একক কি হবে, নিউটন পার মিটার। দেখো নিচে হলো এক্স, এক্স মানে দূরত্ব মানে মিটার, আর এফ এর একক কি নিউটন, তাহলে লেখা যায় নিউটন পার মিটার। আচ্ছা, নর্মালি একটা স্প্রিং এর, ধরো একটা প্লাস্টিকের তৈরি স্প্রিং আর একটা ইস্পাতের তৈরি স্প্রিং, এই দুটার মধ্যে কে বেশি শক্তিশালী হবে, কার স্থিতিস্থাপকতা বেশি হবে, লোহার বা ইস্পাতের স্থিতিস্থাপকতা কি হবে, বেশি হবে। কেন বেশি হবে বুঝাই বলতেছি, ধরো তুমি একটা স্প্রিং নিছো লোহারও, আবার স্প্রিং এরও নিছো, মানে প্লাস্টিকেরও নিছো, কমন সেন্স কাজে লাগাও, কোনটাকে লম্বা করতে বেশি বল প্রয়োগ করতে হবে, লোহারটাকে। এই দেখো এফ যার বেশি, যাকে লম্বা করতে বেশি বল প্রয়োগ করতে হবে, তার কে এর মান কি হবে বেশি, যার কে এর মান বেশি তার অনুসার তার স্থিতিস্থাপকতা কি হবে বেশি। আসলে সবাই বুঝতে পারছো, তাহলে এটা মনে রাখবো। এখন মাঝে মাঝে এমসিকিউতে কিছু দুষ্টামি করে কোশ্চেন দেয়, ধরো মনে করো একটা স্প্রিং এরকম অবস্থায় ছিল, এটাকে টেনে মনে করো প্রথমে এখানে আনা হয়েছে, মানে এই অবস্থানে আনা হয়েছে, তারপর টেনে মনে করো তোমাকে বি অবস্থানে নেওয়া হয়েছে, বুঝছো। এখন তোমাকে কৃতকাজ মনে করো এ থেকে বিতে নিতে গেলে কৃতকাজ বের করতে বলবে, এ থেকে একটা স্প্রিংকে বিতে নেওয়া হলে কৃতকাজ বের করতে বললো। তাহলে এখানে আমরা সূত্রভাবে মনে রাখবো, হাফ কে, আমরা জানি তো এক্স স্কোয়ার, তাই না, কিন্তু এটাকে আমরা এভাবে পড়বো, এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এফ মানে কি শেষ অবস্থান, আর আই মানে কি আদি অবস্থান। এখন শেষ অবস্থান কোনটা বলো তো, বি, আর আদি অবস্থান কোনটা, এ। এখন যে ভুলটা আমরা সবসময় করি, মনে করো সাপোজ দূরত্ব দেওয়া থাকলো, ধরো এ থেকে বি এর দূরত্ব মনে করো 5, বুঝছো, এ থেকে বি এর দূরত্ব কত 5, আর মনে করো সাপোজ এখান থেকে এ থেকে মানে এখান থেকে এর দূরত্ব ধরো 3, সাপোজ দেওয়া আছে 3। এখন তাহলে এক্স এফ কত বসাবো, হ্যাঁ
দেখো ঘটনা হচ্ছে সকল দূরত্ব মেজার করব আমরা সাম্যের অবস্থান হতে, মনে রাখবো সকল দূরত্ব কোথা থেকে মেজার করব, সাম্যের অবস্থান। এই যে আমরা এক্স এফ বলতেছি, এক্স এফ বলতে বোঝায় আমরা সাম্যের অবস্থান থেকে কই যাব, আমরা বি অবস্থানে যাব। কিন্তু আমাকে তো দেওয়া আছে এ থেকে বি এর দূরত্ব কত 5, কিন্তু আমার তো ওই 5 দিলে হবে না, আমাকে মাপতে হবে কোন জায়গা থেকে, সাম্যের অবস্থান। তাহলে এখান থেকে এটুকু যদি 3 হয় আর এটুকু যদি 5 হয়, সব মিলে কত হলো 8। তার মানে এখানে এক্স এফ এর মান কত বলো তো, 8। আর এক্স আই মানে কি, আদিতে কোথায় ছিল, এতে ছিল না, সাম্যের অবস্থান থেকে এর দূরত্ব কত 3, তার মানে হয়ে গেল। সবাই কি বুঝতে পারছো? এরকম মাঝে মাঝে ডিস্টার্ব করবে আমাদের, তবে মাথায় রাখবো সকল দূরত্ব মাপবো কোন জায়গা থেকে, সাম্যের অবস্থান হতে। আচ্ছা, মেনলি ব্যাপারটা হলো তোকে একটা ম্যাথ দিল, যেখানে ব্যাপারটা এরকম যে আসলে এ থেকে একটা স্প্রিং এ, নর্মালি ধর একটা স্প্রিং ছিল সাম্যের অবস্থানে এখানে আটকে ছিল, ঠিক আছে, এটা ধর এই পর্যন্ত টেনে রাখাই ছিল, মানে এই পর্যন্ত টেনে রাখছে ওরা অলরেডি, এবং বলে দিছে এখান থেকে এটুকু দূরত্ব 3 মিটার। এখন এখান থেকে ধর এটা এ অবস্থান নাম দিছে, এখান থেকে টেনে আরো লম্বা করছে কোন অবস্থান পর্যন্ত, বি। এখন আমাদের প্রশ্ন করলো এই যে আমরা স্প্রিংকে এ থেকে বিতে নিয়ে গেলাম, তাহলে কৃতকাজ কত? আগেরবার কিন্তু আমাদের দুইটা বিন্দু বলে না, আগেরবার কিন্তু আমার একটা ম্যাথ ছিল, জাস্ট খালি সামনের অবস্থানটা টেনে কোথায় নিয়ে আসছি আমরা, ধর এই অবস্থানে নিয়ে আসছি, কৃতকাজ বের করতে বলছে। তাহলে বিন্দু কয়টা ছিল আগেরবার, একটা। এবার বিন্দু কয়টা, দুইটা বিন্দু দিয়ে ম্যাথ দেয়, তাহলে আর ওই সূত্র দিয়ে করলে হচ্ছে না, তখন আমাদের সূত্র হবে এরকম, হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। এক্স এফ মানে কি শেষ অবস্থান, এক্স আই মানে কি আদি অবস্থান। শেষ অবস্থান কোন জায়গা থেকে মাপবো, সকল দূরত্ব মাপবো সাম্যের অবস্থান হতে। তাহলে এখান থেকে এইটুকু হলো এক্স এফ, আর এখান থেকে এইটুকু কি এক্স আই। এবার বুঝছিস? তাহলে এক্স এফ কি জিনিস, এখান থেকে এইটুকু যে আমাদের 5 বলে দিছিল, তাই না? তাহলে এই 3 আর 5 কত হলো 8, এই জন্য 8 বসছে। আর এক্স আই মানে কি আদি অবস্থান কোথায়, এ, এখান থেকে একটু কত দেওয়া আছে 3, তাহলে 3 বসছে। ক্লিয়ার? তাহলে আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের সূত্র দেখলাম। আচ্ছা, এখন দেখব বল বনাম সরণ লেখচিত্র। বল বনাম সরণ গ্রাফ দেখবো আর কি, বল বনাম সরণের গ্রাফ দেখবো। দেখো, যেন আমি একটু সহজ এক্সাম্পল দিই তোমাদের। ধরো এটা ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। তোমাদের মনে আছে কোনো গ্রাফ এর ক্ষেত্রফল কি প্রকাশ করে, বুঝবো কি করে? কোনো গ্রাফের ক্ষেত্রফল কি প্রকাশ করে বোঝার বুদ্ধি হলো ওই দুটা গ্রাফের ওয়াই এবং এক্স অক্ষর বরাবর যারা আছে তাদেরকে গুণ করে দেওয়া। তাদেরকে কি করে দেওয়া, গুণ। যেমন বল ভার্সেস সরণ মানে হলো এই এক্স অক্ষ বরাবর দেওয়া আছে সরণ, আর ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে কি বল। তাহলে ধরো গ্রাফটা আমাদের এরকম একটা আকৃতি দেওয়া থাকলো, সাপোজ আমাদের এরকম একটা আকৃতি দেওয়া আছে। এটা কেমন আকৃতি, ত্রিভুজাকার আকৃতি। কেমন আকৃতি, ত্রিভুজাকার আকৃতি একটা দেওয়া আছে মনে কর সাপোজ। তোকে কিছু ভ্যালু দেওয়া থাকতে পারে, অবশ্যই ভ্যালু উল্লেখ করা থাকবে। এখন বললো বল বনাম সরণ এই গ্রাফ থেকে কৃতকাজ বের করো। কি বের করো, কৃতকাজ। আর কোন গ্রাফের ক্ষেত্রফল কি প্রকাশ করে বুঝবো হলো কি করে, এই ওয়াই অক্ষের কম্পোনেন্ট আর এক্স অক্ষের কম্পোনেন্ট কি করব, গুণ করব। দেখো তো ওয়াই অক্ষ বরাবর কি আছে, বল আছে, আর এক্স অক্ষ বরাবর কি আছে, সরণ। একটু আগে শিখলাম বল গুণন সরণ মানে কি কৃতকাজ। তার মানে আমি যদি এই গ্রাফের ক্ষেত্রফল বের করতে পারি, মূলত কি বেরোবে সেটা, এটার ক্ষেত্রফল বেরোবে। এটাই মুখস্থ রাখবো মাথার মধ্যে, যে কোনো একটা লেখচিত্রে যদি আমরা দেখি সেটা বল ভার্সেস সরণের লেখচিত্র, তাহলে ওই লেখচিত্রের যে আকৃতি আসবে, মানে একটা শেপ আসবে, যেমন ত্রিভুজাকার আকৃতি আসছে, এই চিত্রের ক্ষেত্রফল বের করতে পারলে সেটা মূলত কি প্রকাশ করবে, কিন্তু কাজ বের প্রকাশ করবে। মানে এই ত্রিভুজটা যেহেতু দেওয়া আছে, এটা ত্রিভুজ, যদি এই ত্রিভুজের সাপোজ আমরা যদি এখানে লম্ব টানা থাকতো, সাপোজ এই জায়গায় ধরো এ ডি লম্ব টানা আছে, আবার এখান থেকে এটুকু সরণের মান ধরো দেওয়া আছে 10, ধরো এই বিন্দু দেওয়া আছে কতখানি 10, আবার এখানে বল দেওয়া আছে মনে করো 10, এগুলো যদি দেওয়া থাকতো, উল্লেখ করা থাকতো, বলো এটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ গুণন হলো ভূমি গুণন, সবাই পারি আমরা তাই না? তাহলে এই কাঠামোর ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ ভূমি কতখানি দেওয়া আছে, যেখান থেকে এটুকু 10, উচ্চতা কত দেওয়া আছে 10, তাহলে আমি দেখতে পাচ্ছি 5 10 50। এই যে যেটা তুমি অ্যান্সার বের করলা, এটা মূলত কাকে প্রকাশ করতেছে, কাজ। তাহলে এত জুল, তার মানে এই গ্রাফে মূলত কত জুল কাজ হয়েছে, 50 জুল কাজ হয়েছে। আমি যদি আরেকটা কঠিন গ্রাফ দিয়ে বোঝানোর চেষ্টা করি, দেখো ধরে নাও তোমাদের আরেকটা গ্রাফ আমি দিচ্ছি, মনে করো একটু দেখতে একটু অদ্ভুত লাগতে পারে তোমাদের, দেখো ভালো লাগবে। মনে করো আমি একটা
এরকম কাঠামো দিলাম, বাঁকা হলে বিপদ। এখন ধরো তোমাকে একটা বলের রাশিমালা দেওয়া আছে, ধরো 10 নিউটন বল দেওয়া আছে, আর এটা দেওয়া আছে মনে করো 5 নিউটন বল। আর এখানে ধরো সরণ, হ্যাঁ অবশ্যই মাইনাস, কারণ নিচের দিকে মাইনাস হবে। এখান থেকে এটুকু ধরো দেওয়া আছে 2 মিটার, এখান থেকে এইটুকু দেওয়া আছে মনে করো 2 মিটার, এখান থেকে এটুকু দেওয়া আছে 3 মিটার। তোমাকে বললো উপরোক্ত গ্রাফ থেকে তুমি কৃতকাজ বের করো। আর গ্রাফটা দেখতেই পাচ্ছ, বল ভার্সেস কিসের গ্রাফ, সরণের গ্রাফ। তোমার কাজ হচ্ছে এই কাঠামোর ক্ষেত্রফল বের করো। তুমি এই কাঠামোকে তুমি তোমার সুবিধা মতো স্ট্রাকচারে ভাগ করে নাও। দেখো তুমি যেমন এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজ আছে একটা, এটা তোমার একটা সুবিধা মতো স্ট্রাকচার। এখানে দেখতে পাচ্ছ এটা কি আছে, চতুর্ভুজ আছে, এটা তোমার একটা স্ট্রাকচার। এখানে আরেকটা ত্রিভুজ আছে, এটা তোমার একটা ফেভারিট স্ট্রাকচার। এখন তুমি যদি এই, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে বের করতে হলে ভূমি লাগে আর উচ্চতা লাগে। তা আমি যদি লম্ব টানি তাহলে কি বোঝাবে, উচ্চতা। লম্ব টানলে কি বোঝাবে, উচ্চতা। এই লম্ব দ্বারা কি বোঝাচ্ছে, এই যে বলের মান, সর্বোচ্চ বলের মান কত এখানে 10। তাহলে আমি এখানে আরামসে করতে পারি হাফ গুণন ভূমি, এই যে এখান থেকে এটুকু ভূমি কত 2, 2 আর উচ্চতা কত 10, শেষ। চতুর্ভুজের ক্ষেত্রফল কি, ভূমি গুণন উচ্চতা। ভূমি কি দেওয়া আছে 2 মিটার, আর উচ্চতা কত -5। তার মানে এখানে যে কৃত কাজটা হয়েছে এটা ঋণাত্মক কাজ হয়েছে, -10 জুল। আর এই জায়গায় কি পজিটিভ 10 জুল। কথা কি বুঝতেছ? এখানে আবার হিসাব করলে 3 যেহেতু আছে উল্টো পাল্টা আসবে, হাফ গুণন ভূমি হলো 3 আর উচ্চতা কত আবার 10, 3 5 15, 15 জুল। দেখো আমি যদি সমস্ত কাজ বের করতে চাই, এই 10 কি হয়ে যাবে, কাটাকাটি, খালি 15 জুল কাজ হয়েছে এখানে। কত জুল কাজ হয়েছে, 15 জুল, কারণ আমি সমস্ত কাজ বের করব। তাহলে আমার এখানে হয়েছে 10 জুল কাজ, এখানে হয়েছে -10 জুল কাজ, এটা কি হয় প্লাস মাইনাসে 0 হয়ে যাবে, আর থাকবে কত জুল, 15 জুল। তাহলে এভাবে গ্রাফ দেওয়া থাকলে আমরা গ্রাফের স্ট্রাকচারের ক্ষেত্রফল বের করে করে আমরা কি করতে পারি, কৃত কাজ বের করতে পারি। বেসিকটা মাথায় রাখো, তারপর দেখতেছি। এবার সবাই একটু মনোযোগ দেবো, কথা বলি না প্লিজ। এখন হচ্ছে, এটাও খুব সুন্দর একটা জিনিস, সেটা হলো যে আমরা সবাই কিন্তু অটোমেটিক্যালি জানি যে বিভব শক্তি আর স্থিতিশক্তি একই জিনিস, তাই না বলো? এই বিভব শক্তি মানে লেখা যায় mgh, জানো না তোমরা, সবাই জানো। আর গতিশক্তি মানে কি লেখা যায়, গতিশক্তি মানে আমরা সবাই জানি লেখা যায় ½ mv²। এখন কৃত কাজ সমান, আমরা কৃত কাজও তো একটা শক্তি, কাজ এটা শক্তি না, তাই কাজের সাথে আমরা এগুলোর একটা সম্পর্ক করতে চাই, বুঝছো? তো একটা লাইন সবসময় মনে রাখবা, কৃত কাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। এই কথাটা জীবনেও ভুলবো না। কৃত কাজ মানে কি, গতিশক্তির পরিবর্তনকে আমরা কৃত কাজ বলতে পারি। তাহলে সূত্র কেমন হবে, ধরো ডাব্লিউ সমান তো এফএস হয়, তো এফএস সমান আমরা বলতে পারি ½ mv² - v0²। ওই যে পরিবর্তন, যে তাহলে আদি গতিশক্তি থাকবে, আবার কি থাকবে, শেষ গতিশক্তি। এই ভি দ্বারা বোঝাচ্ছি শেষ বেগ, আর ভি নট দ্বারা বোঝাচ্ছে কি, আদি বেগ। বস্তুর ভর তো আর পরিবর্তন হচ্ছে না, তাহলে শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বাদ দিলে কি পাবো, গতিশক্তি পরিবর্তন। সেটা দ্বারাই কি কাজ বোঝাচ্ছি, সেটা মানে কি, এফএস। আচ্ছা আচ্ছা, সেম ভাবে আমরা স্প্রিং এর ক্ষেত্রে বলেছিলাম কি বলতো, ডাব্লিউ সমান ½ kx²। আচ্ছা রিয়েল লাইফে কি হয়, আমরা যখন একটা স্প্রিংকে টেনে লম্বা করি, এটা কৃত কাজ করি, তার মান কত, ½ kx²। তো এই যে টেনে একটা কাজ করলাম, এই কাজটা কি স্প্রিং এর মধ্যে শক্তি আকারে জমা থাকে না, ছেড়ে দিলে স্প্রিংটা কি হয়, ঠাস করে যায় পাশে যা লাগে। তার মানে আমি কি বলতে পারি না ডাব্লিউ সমান ½ kx² সমান বলা যায় mgh, যে আমি যে পরিমাণ কাজ করলাম সেটাই কিন্তু কার মধ্যে লেগে আছে, স্প্রিং এর মধ্যে শক্তি আকারে কি আছে বলতো, জমা আছে। আবার ওটা ছেড়ে দিলে কি হয়, গতিশক্তি আকারে এসে হিট করে না। তাহলে গতিশক্তির সূত্র কি, ½ mv²। আসলে স্প্রিং এর ক্ষেত্রে কৃত কাজ সমান ½ kx², যেটা বের করব সেটার সমান আমাদের নিজস্ব প্রয়োজনে কি লিখতে পারবো, ½ mv² লিখতে পারবো, আবার mgh দ্বারাও আমি কি করতে পারবো, সেটাকে সলিউশন করতে পারবো। আচ্ছা, একটা খুব কমন কোশ্চেন আসে, গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক কি আসে বলতো, খ নম্বরে আসে গতিশক্তি ও কার সম্পর্ক নিয়ে প্রশ্ন আসে, ভরবেগের সম্পর্ক। আচ্ছা গতিশক্তি ও ভরবেগের সম্পর্ক কি জিনিস, আচ্ছা ইকে মানে কি, ½ mv²। ভরবেগকে তো পি দ্বারা প্রকাশ করি, ভর আর বেগের গুণফলকে বলি আমরা কি, ভরবেগ, তাই না? ভর আর বেগের গুণফলকে কি বলি আমরা, ভরবেগ।
দেখো তো আমি দুষ্টামি করে এই জায়গায় কি লিখতে পারি না, এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইড এম, এম দিয়ে এম এ কাটলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে 1/2m, এই এম বি কি হোল স্কোয়ার দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। তাহলে 1/2m, এই এম বি মানে তো পি, তাহলে উপরে আমরা পি স্কোয়ার লিখে দিতে পারি না? এটাই হলো ইকের সাথে ভরবেগের সম্পর্ক। দেখো 2m, এই পুরো জিনিসটা কি কনস্ট্যান্ট না? কারণ এম তো পরিবর্তন হয় না, বস্তুর ভর কি পরিবর্তন হয় না? তাহলে ইকের সাথে ভরবেগের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। তাহলে গ্রাফ আঁকালে কেমন দেখতে হবে? অবশ্যই এরকম বাঁকা হবে, কারণ ঘাত সম্পূর্ণ মানে পাওয়ার, পাওয়ার আছে না এই জায়গায়, 2 হচ্ছে কি পাওয়ার। এই ঘাত সম্পূর্ণ গ্রাফগুলো নর্মালি কেমন হয়? এরকম টিক চিহ্নের মতো হয়। কিসের মতো হয়? টিক চিহ্নের মতো হয়। মনে থাকবে? ধর এটা হলো আমার ইকে, এটা হলো পি। তাহলে গতিশক্তি ভার্সেস ভরবেগের গ্রাফ কেমন হবে? টিক চিহ্নের মতো হবে। ঠিক আছে, মনে রাখবো একটু। এবার টপিকের নাম হচ্ছে হাতুড়ি ও পেরেক, পেরেক সংক্রান্ত ম্যাথ। পেরেক, হাতুড়ি, হাতুড়ি ও পেরেক, হাতুড়ি ও পেরেক সংক্রান্ত ম্যাথ নিয়ে একটু কথা বলতে চাই। দুইটা জিনিস শেখাবো, আশা করি এখান থেকে অনেক সময় গ নম্বরও চলে আসে বা নৈবেত্তিকও চলে আসতে পারে। একটু বোঝাচ্ছি দেখো, তুমি একটা দেওয়ালে যদি এইভাবে একটা পেরেককে আঘাত করে মানে এখানে প্রবেশ করাতে চাও, এই অবস্থানটাকে আমরা বলবো হচ্ছে উলম্ব অবস্থান। মানে পেরেকটাকে আমরা কি করতেছি? এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছি না? কার সাথে? বলের সাথে। এটাকে এটা কি বলবো আমরা? যে পেরেক হচ্ছে আনুভূমিক। এই চিত্রে কিন্তু কি আনুভূমিক বলতো? পেরেক হচ্ছে কি বলতো? আনুভূমিক, মানে কি ভূমির সমান্তরাল। পেরেকটা কিভাবে আছে? ভূমির সমান্তরালে আছে। আর দেওয়ালটা কিভাবে আছে? উলম্ব। দেওয়ালটা কি আছে? উলম্ব। যদি এই কেস হয়, তাহলে এক্ষেত্রে যদি আমরা এই পেরেকটাকে এনে হিট করে দেওয়ালে মানে প্রবেশ করাতে চাই, দেওয়ালে কি করতে চাই? প্রবেশ করাতে চাই, তখন আমার কি করতে, যে কৃত কাজটা করতে হবে সেই কৃত কাজ সমান আমি সব নর্মালি এফ এক্স বলতে পারি বা এফ এস বলতে পারি। এক্স মানে সরণ, এফ মানে কি? বল। কিন্তু আমি যে দেওয়ালটার মধ্যে প্রবেশ করাবো, কিভাবে প্রবেশ করাবো? হাতুড়ি দিয়ে মেরে প্রবেশ করাবো না। আচ্ছা, আমি যদি হাতুড়িটাকে গতিশীল না করে এখানে রেখে দেই পেরেকের উপর, তাহলে কি জীবনে আর পেরেক ঢুকবে? আমরা মূলত কি করতেছি? অনেক জোরে হিট করতেছি, পরে কি হচ্ছে? একটা কাজ হচ্ছে। আর কেন কাজ হচ্ছে? কারণ পেরেকটা প্রবেশ করতেছে দেওয়ালের মধ্যে, মানে কি সরণ হচ্ছে। আর সরণ হলে কি হয়? কাজ হয়। তাহলে মূলত আমরা ভাবলেই বুঝলাম যে এখানে কৃত কাজটা মূলত কার জন্য হচ্ছে? গতিশক্তির জন্য হচ্ছে না? তাহলে দেওয়াল যখন উলম্ব থাকবে আর পেরেক যখন কি থাকবে? আনুভূমিক থাকবে, তখন কৃত কাজ বের করার সূত্র হবে ডাব্লিউ সমান এফ এক্স সমান কি লেখা যায়? হাফ এম ভি স্কোয়ার। যেখানে শুধু গতিশক্তি দিয়েই পেরেকটা কি করা সম্ভব? দেওয়ালে গেঁথে ফেলা সম্ভব। এটা উল্টা কেসে আসো, যদি দেওয়ালটা হয় মাটি, মানে এরকম ফ্ল্যাট আছে, মানে দেওয়ালটা কি আছে বলো তো? আনুভূমিক। দেওয়ালটা এবার কি আছে বলো? আনুভূমিক। মাটি মনে করো পেরেক কাটতেছো তোমরা, ঠিক আছে? আর পেরেক কিভাবে আছে? উলম্ব। পেরেক কিভাবে আছে? উলম্ব। দেখো পেরেক আছে লম্বালম্বি হয়ে, আর দেওয়াল আছে কিভাবে? এক্স অক্ষের সমান্তরাল বা অনুভূমিক হয়ে। এই ক্ষেত্রে যদি তুমি এই যে একটা হাতুড়ি পেটা করবা, কমন সেন্স কাজে লাগাও। অবশ্যই হাতুড়ি পিটা করার সময় তুমি একটা বেগে হিট করবা, তাই না? তাহলে কি পাওয়া যাবে? হাফ এম ভি স্কয়ার। কিন্তু এটা কমন সেন্স কাজে লাগাও। আমি যখন উপর থেকে বাড়ি দেবো নিচের দিকে, তখন গতিশক্তি তো কাজে লাগতেছে, সাথে এই এই বস্তুটার ওজনও হিট করতেছে না নিচে যায় বলো? এই বস্তুটা যখন আমি উপরে তুলি, তখন এর মধ্যে কি শক্তি জমা হয়? বিভব শক্তি জমা হয়। একটা হাতুড় যখন আমি উপরের দিকে তুলি, এর মধ্যে কি শক্তি জমা হয়? বিভব শক্তি। সাথে আবার আমি জোরে আঘাত করতেছি, তার মানে কি? গতিশক্তিও কাজ করতেছে। তাহলে এই বিভব শক্তি আর গতিশক্তি দুইটা একসাথে যা হিট করতেছে না? তার মানে পেরেক যখন এরকম কি হবে? লম্বাকারে থাকবে আর দেওয়াল থাকবে কি? ভূমি বরাবর। তখন এখানে কৃত কাজ করতে সাহায্য করবে দুইজন। গতিশক্তিও সাহায্য করবে, আবার বিভব শক্তিও কি করবে? সাহায্য করবে। তার মানে এটাকে বলবো আমরা এম জি এক্স। তার মানে এখানে কৃত কাজ বের করার সূত্র হবে কেমন? এফ এক্স সমান হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এক্স। মনে থাকবে কথাটা? ভুলো না কথাটা। এক্স মানে কি জিনিস? যতটুকু ঢুকলো পেরেকটা, ততটুকু ভূমির মধ্যে কি করলো? প্রবেশ করলো। মনে থাকবে? মনে রেখো। এরকম ম্যাথ তোমরা গাইডে খুঁজবা, খুঁজে করবা। হ্যাঁ, হাতুড়ি আর পেরেক দেখে এমসিকিউতে পাবা, করে আমাকে জানাবা। চলে আসবো আমরা ক্ষমতা ও কর্মদক্ষতা। ক্ষমতা ও কর্মদক্ষতা। ক্ষমতা
ক্ষমতা মানে পি, তোমরা সবাই জানো ক্ষমতা কি দ্বারা প্রকাশ করি আমরা, পি দ্বারা প্রকাশ করি। ক্ষমতা মানে কি বলতো, ডাব্লিউ বাই টি। ক্ষমতা মানে কি, ডাব্লিউ বাই টি, যে আমরা ক্ষমতা সমান বলতে পারি কৃত কাজ বাই সময়, সবাই জানি, এটা নিয়ে বেশি কথা বলবো না। কৃত কাজ মানে কি লিখতে পারি, এম জি এইচ বাই টি বলতে পারি না, যেটা মাথায় বুদ্ধি আছে দেখো, এইচ বাই টি মানে কিন্তু ভি। স্মরণ বাই সময় মানে কি, ভি না, স্মরণ বাই সময় মানে কি ভি না, বেগ না, তাহলে পি সমান কিন্তু লেখা যায় এম জি ভি। এমনি বললাম, পরীক্ষার সম্ভাবনা নাই, ওর আসলেও দোষ দিও না আমাকে। তাহলে এম ভি মানে কি, পিল এম ভি মানে কি বলো, এম জি মানে কি বল, আর এই যে ভি, তাহলে কি হচ্ছে পি সমান কি লেখা যায়, বল গুণন বেগ। বলের সাথে বেগ গুণ করলে কি পাওয়া যায়, ক্ষমতা। কি পাওয়া যায়, ক্ষমতা। আচ্ছা, কর্মদক্ষতার কোনো একক না, এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এটা দ্বারা। আমরা এটা সমান কি লিখতে পারি, পি আউটপুট, পি ইনপুট গুণন কত, 100%। আউটপুট মানে নর্মালি যেটা তুমি লাইভে পাচ্ছ, মানে কৃত কাজ পাচ্ছ। আর ইনপুট মানে অবশ্যই ওই যন্ত্রের গায়ে লেখা থাকে, যেমন 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটা ইঞ্জিন, তার মানে ইনপুট দেওয়া আছে কত, 2 কিলোওয়াট। এখন 2 কিলোওয়াটের তো কিলোওয়াট দ্বারা ম্যাথ করবো না, অবশ্যই ওয়াট দ্বারা ম্যাথ করবো। তখন 2 কিলোওয়াটে কি লিখবো, 2000 ওয়াট। কি লিখবো, 2000 ওয়াট। যেটা মনে রাখবা, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা মনে রাখবো। অনেক সময় ইঞ্জিনের ক্ষমতা 7 হর্স পাওয়ার এরকম লেখা থাকে, তো হর্স পাওয়ার দিয়ে তো ম্যাথ করতে পারবো না, ওই সাথে সাথে কত গুণ করবো, 746 গুণ করে ওয়াট বানাই নেবো, মনে থাকবে। অসক্ষমতা মানেই হলো হর্স পাওয়ার। তাহলে আমরা এটা সমান পি আউটপুট বাই পি ইনপুট গুণন কি লিখবো বলো তো, 100%। ওকে, আরেকটা জিনিস শেখাতে যাচ্ছি। নর্মালি এরকম ম্যাথ আমি আসতে দেখছি অলরেডি, কাদার মধ্যে একটা বস্তু পড়ে যায়, কি বললাম, কাদার মধ্যে একটা বস্তু ধরো উপর থেকে এসে পড়লো, কাদা কি করে, এটা বাধাদানকারী বল প্রয়োগ করে না, কাদা কিন্তু অবশ্যই তোমাকে আটকানোর চেষ্টা করবে। বাধাদানকারী কি করবে, বল প্রয়োগ করবে, করবে কি করবে না। ধরো ধরো মনে করো একটা এম ভরের বস্তু উপর থেকে নিচের দিকে পড়তেছে, এই উচ্চতা থেকে পড়তেছে উপর থেকে নিচের দিকে, পড়ার পরে সে অবশ্যই কি গেঁথে যাবে না। এটা এই কাদা মাটির মধ্যে মনে করো গেঁথে গেল, গেঁথে এটা ভেদ করে ধরো এই জায়গায় আসলো, তাহলে কতখানি আসলো, এক্স পরিমাণ আসলো। মনে করো এই উচ্চতা থেকে পড়ছে, কাদামাটির মধ্যে পড়ার কারণে কাদামাটি অবশ্যই বাধাদানকারী বল প্রয়োগ করার পরেও কিছুটা পরিমাণ সরণ সে কাদামাটির মধ্যে ঢুকে গেছে। তো এমত অবস্থা যদি বলে বাধাদানকারী বলের বিরুদ্ধে কাজ কত, মানে এক্ষেত্রে কাজ কত যদি বের করতে বলে, আমরা কাজ সমান কি জানি, নর্মালি জানি কিন্তু এফ এক্স, নর্মালি কি জানি আমরা, এফ এক্স। কিন্তু এটা করতে হবে কিভাবে দেখো, এম জি তো লিখবা, এফ মানে কি লিখবা, এম জি, কারণ উপর থেকে পড়ছে, আর এক্স মানে কিন্তু হবে কি বলতো, এইচ প্লাস এক্স। কেন, কারণ এ স্মরণ করছে কতখানি, এইচ পরিমাণ, সাথে কি পরিমাণ, এক্স পরিমাণ। তো মনে রাখবা ডাব্লিউ সমান এম জি এইচ প্লাস এক্স। সেটা কি বুঝছো, বাধাদানকারী বল। সরল দোলকের গতিশক্তি ও বিভব শক্তি, আমি সহজটা হাত দিলাম না, এটা মানে কঠিনগুলো একটু বোঝাচ্ছি, ঠিক আছে। ধরো নাও একটা সরল দোলক এভাবে আছে, তো মনে করো সরল দোলকটা সাপোজ সর্বোচ্চ এতখানি উঠতে পারে উপরে, সর্বোচ্চ এতখানি উঠতে পারে উপরে, তাহলে একটা বিস্তার হয়েছে না বলো। ধরো এই বিস্তারের মান দিলাম আমরা থিটা এ, মানে এই সরল দোলকটা এই সাম্যের অবস্থান থেকে সর্বোচ্চ কতখানি উপরে উঠছে, এতখানি উপরে উঠছে, তাহলে এটা কোণ উৎপন্ন করছে না, এইটাকে তো বিস্তার বলি আমরা, কি বলি, বিস্তার, কৌণিক বিস্তার, এটা কি বলি আমরা, কৌণিক। এই কৌণিক বিস্তারের মান কত ধরছি আমি, থিটা এ। ধরো এর মাঝামাঝি ওরা আরেকটা অবস্থান বললো, এর মাঝখানে ধরো এটা আরেকটা অবস্থান, ধরো এটা এ অবস্থান, এটা কি অবস্থান, বি, এটা ধরো সি অবস্থান। এটাও তো একটা বিস্তার উৎপন্ন হয়েছে, বাট এটা বিস্তার বলতে পারি না, এটাকে আমরা একটা সরণ বলতে পারি, কারণ এটা তো সর্বোচ্চ অবস্থান না, সর্বোচ্চ অবস্থানটা বলি আমরা বিস্তার। এটার বলবো আরেকটা কৌণিক সরণ হয়েছে, এটার নাম দিলাম আমরা থিটা। কি নাম দিলাম, থিটা। আমি তো দূরত্ব দিয়ে ম্যাথ করতেছি না, কি দিয়ে ম্যাথ করতেছি, কোণ দিয়ে ম্যাথ করতেছি। এখন তোমাকে যদি বলে যে এই অবস্থানে তুমি গতিশক্তি বা বিভব শক্তি বের করো, তুমি ঝামেলায় পড়ে যাবে না। তুমি এই অবস্থানে গতিশক্তি বের করতে গেলে গতিশক্তি তো জিরো হবে এখানে। সবাই কি জানো কেন জিরো হবে? কারণ একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন বেগ তার শূন্য হয়, আর বেগ শূন্য হলে তার গতিশক্তি কত হয়, শূন্য। তাহলে মনে রাখবা, নর্মালি যারা কম বুঝো তারা মনে রাখবা যে এই অবস্থানে গতিশক্তি কত আছে, শূন্য। তাহলে বিভব শক্তি বের করবো আমরা ইপি। ইপি মানে কি আমরা জানি, এম জি এইচ। এইচ মানে কি, এইচ মানে বুঝি আমরা যে ভূমি থেকে উচ্চতা,
যখন আমরা এমজিএইচ বের করি তখন কোন জায়গা থেকে উচ্চতা মাপার চেষ্টা করি আমরা? ভূমি থেকে উচ্চতা মাপার চেষ্টা করি। তার মানে আমাকে যে এখান থেকে এইটুকুর উচ্চতা মেজার করতে হবে, কিন্তু ওখান থেকে ওইটুকুর উচ্চতা দেওয়া নাই। আমার খালি বলা আছে এটা সরল দোলক। সরল দোলকের অবশ্যই একটা কার্যকারী দৈর্ঘ্য আছে, যেটাকে আমরা এল বলি। কি বলি? এল। তাহলে এখান থেকে এটুকু কি বলা যায়? এল। কেন বলা যায় না? বলা যায়। তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা যদি এখানে একটা ত্রিভুজ টানি, এই যে কি টানলাম? একটা ত্রিভুজ টানলাম, মন দিয়ে বুঝো। যদি ত্রিভুজ টানি আমরা, তাহলে কমন সেন্সটা কাজে লাগাও। আমার লাগবে এইটুকু উচ্চতা। আচ্ছা, এইটুকু উচ্চতা আর এইটুকু উচ্চতা পরস্পর সমান না? এই যে এখান থেকে এইটুকু আর এইটুকু পরস্পর সমান না? আমরা কিন্তু এই পুরোটা কি জানি? এল। তাহলে আমরা যদি এইটুকু বের করে বাদ দিতে পারতাম তাহলে কিন্তু নিচেরটুকু পেয়ে যেতাম, তাই না? আচ্ছা, আমি যেটা সমকোণী ত্রিভুজ বানাইছি যে এটার মধ্যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা কোণ জানি। সেটা কি কোণ? থিটা এ কোণ। আর এটা কি জানি? এল। আচ্ছা, তাহলে এটা তো অতিভুজ, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে লম্ব। এটা কি বলো তো? লম্ব। আর সবচেয়ে বড়টা কি হয়? আর এটা কি? ভূমি না বলো? তাহলে আমার তো এই ভূমিটাই লাগবে, তাই না? আর তোমরা সবাই জানো cos থিটা মানে কি বলো? cos থিটা মানে হলো ভূমি বাই, অবশ্যই থিটা এ বলবো কারণ এখানে কোনটা কি? থিটা এ। তাহলে ভূমির নাম দাও একটা, ধরো ভূমির নাম ভূমি রাখলাম, ধরে ধরে নাও, ধরো এক্স। তাহলে এক্স বাই অতিভুজ কি বলো তো? এল না? তাহলে আমি এক্স সমান বলতে পারি এল cos থিটা এ। তাহলে আমার কাঙ্ক্ষিত যে উচ্চতা লাগবে আমার এখানে, এই উচ্চতা সমান আমি বলতে পারি পুরা দৈর্ঘ্য ছিল এল। এল থেকে কি বাদ দেবো? এল cos থিটা এ। এখান থেকে এল কমন নাও, তাহলে কি হবে? 1 মাইনাস cos থিটা ইন্টু কি? এ। এই যে আমরা এইচ এর মানটা এখানে বসাবো, তাহলে কেমন হচ্ছে? এমজিএল 1 মাইনাস cos থিটা এ। তাহলে কিন্তু আমরা বিভব শক্তি পেয়ে গেলাম। সবাই কি বুঝতে পারছো? এই দেখো এমজিএল মানে কার্যকারী দৈর্ঘ্য, 1 মাইনাস cos থিটা মানে থিটা এ মানে কি? বিস্তার। এই যে বিস্তার কোণ, এটা দেওয়াই থাকবে। পরীক্ষা হলে কোণের মান কি থাকবে? দেওয়াই থাকবে। তাহলে কিন্তু আমরা অলরেডি এই অবস্থানে গতিশক্তি সমান 0 বলছি, আর বিভব শক্তি সমান কি বলছি? mgl 1 মাইনাস cos থিটা। সবাই কি বুঝছো? তাহলে আমরা এই অবস্থানে কিন্তু মোট শক্তিও পেয়ে গেছি। মোট শক্তি মানে কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি প্লাস। এখন যদি তুমি সি অবস্থানে করতে চাও তাও তুমি পারবা। কিভাবে পারবা? সি অবস্থান কি? ভূমির কাছাকাছি না? আমরা সবাই জানি ভূমির কাছাকাছি যারা, তারা কিন্তু ইপির মান কি হয়? তাহলে থাকে কি বলতো? ইকে না? ইকে মানে আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার। যারা মোটামুটি জানো, এই হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট করে কিন্তু এমজিএইচ বলা যায়। কি বলা যায়? এমজিএইচ। তবে এখানকার এইচ কিন্তু একটু আলাদা। গতিশক্তির ক্ষেত্রে যখন আমরা এইচ বের করি তখন মাপি আমরা উপর থেকে। কোন জায়গা থেকে মাপি? উচ্চতা থেকে মাপি। আচ্ছা, এই যে তুমি সি অবস্থানে আসছো, কোন জায়গা থেকে আসছো? এই এ অবস্থান থেকে গতিশীল হয়ে আসছো না এখানে? তারপরে তুমি এ অবস্থান থেকে আসছো। এ অবস্থান থেকে সি এর উচ্চতা কত? এইটুকু না? আর এইটুকু তো আমি আগেই বের করে রাখছি। বলো, এইটুকু উচ্চতা তুমি আগেই বের করে রাখছি যে এল 1 মাইনাস cos থিটা এ। তার মানে এখানে কি হচ্ছে? এম জি এল 1 মাইনাস cos থিটা এ। সবাই কি বুঝতে পারছো? তাহলে এটা কি সি অবস্থানে বিভব শক্তি পাওয়া গেল না? সরি, গতিশক্তি পাওয়া গেল না? কারণ বিভব শক্তি আলটিমেটলি কি ছিল? 0। দেখো, তাহলে এ অবস্থান আর সি অবস্থানের সূত্র একদম মুখস্থ করে ফেলাই যায় যে এমজিএল 1 মাইনাস cos থিটা এ, ইজি। খালি বি অবস্থানে ঝামেলা আছে, একটু খেয়াল করো। বি অবস্থানে যদি আমরা এখানে আবার বের করতে চাই, সাবধানে বুঝো। ইকে মানে কি হবে? আবার ওই এমজিএইচই হবে, কিন্তু এইচটা কোন জায়গা থেকে মাপতে হয়? উপর থেকে মাপতে হয়। মানে এই যে এখান থেকে মাপতে হবে। কোনটুকু? যে এখান থেকে এইটুকু, মানে এইটুকু মাপতে হবে তোমাকে। এইটুকু মাপতে হবে। আচ্ছা, এইটুকু বের করার ওয়ে কি? এইটুকু বের করা কিন্তু ওয়ে আমাদের কাছে জানা নাই, বুঝছো? আসলে কোনো ক্লু দেওয়া নাই। তোমাকে দেওয়া আছে এইটুকু বের করার কোনো ক্লু? ভেবে দেখো, দেওয়া নাই। আচ্ছা, ইপি বের করতে হলে কি হবে বলো তো? ইপি সমান বলি আমরা আবারও এমজিএইচ, কিন্তু এখানে উচ্চতা মাপতে হয় কোন জায়গা থেকে? ভূমির থেকে। কোন জায়গা থেকে মাপতে হয়? ভূমির থেকে। আসলে ক্লু কি দেওয়া আছে? ভূমি থেকে মাপলে কোনটুকু লাগবে আমার? এখান থেকে এইটুকু। দেখো, এইটুকুর ক্লু মনে হয় দেওয়া আছে। যারা বুঝতেছো না আমি দেখাচ্ছি। দেখো, মনোযোগ দাও। এখানে একটা সরল দোলক ছিল, এই মাঝ বরাবর ছিল হলো বি বিন্দু, মনে আছে? এনে কোণ দেওয়া ছিল কি বলো? থিটা। তাহলে আমি এটা লম্ব টানতে পারি না? সাবধানে বলো, লম্ব টানতে পারি না? আচ্ছা, লম্ব টানলে এটা হচ্ছে কি? লম্ব। এটা হচ্ছে কি? অতিভুজ। এটা কি হচ্ছে বলো? ভূমি। তোমার লাগবে হলো ভূমির থেকে উচ্চতা, মানে কি? এইটুকু লাগবে। আচ্ছা, এইটুকু আর এইটুকু পরস্পর কি? সমান। এইটুকু যদি এল হয়, এল থেকে এইটুকু বের করে বাদ দিতে পারলেই কিন্তু নিচেরটুকু পাওয়া যায়। তাহলে আমি মূলত এল থেকে বাদ দেবো কোনটুকু? এই যেখান থেকে এইটুকু।
এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমার বের করতে হয় ভূমি, তাহলে আবারও লিখতে পারি কস থেটা, কিন্তু থেটা এ না, কি কোণ এটা, থেটা কোণ। থেটা মানে কি হবে, ধরলাম যে ভূমি ভ ডিভাইড অতিভুজ কি এল, তাহলে এখানে ভূমি সমান কি আসলো বলো, এল কস থেটা। তাহলে বড় এল থেকে আবার কি বাদ দেবো আমরা, এল কস থেটা, তাহলে পাওয়া যাবো কি এই নিচের উচ্চতা এইচ। সবাই বুঝতেছ? তাহলে সূত্র কি হলো, এম জি এল মাইনাস এল কস থেটা, কমন নিলে কি থাকতেছে, এম জি এল ওয়ান মাইনাস কস থেটা। তাহলে আমরা কিন্তু দেখো বি অবস্থানে বিভব শক্তি বের করার সূত্র পেয়ে গেছি না? এখন অনেকে বলবো তাহলে গতিশক্তি বের করেন। দেখো আমরা গতিশক্তি বের করবো না, আমরা দুষ্টামি করবো। আমরা তো অলরেডি এ অবস্থান আর সি অবস্থানের মোট শক্তি বের করতে পারছি, তাই না? আমরা তো সবাই জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী সকল অবস্থানে মোট শক্তি কি থাকে, সেম থাকে। তাহলে এই বি অবস্থানে গতিশক্তি হবে অবশ্যই মোট শক্তি থেকে ইপি বাদ দিলে যা হবে তাই না বলো? আর মোট শক্তি বের করার সূত্র আমরা অলরেডি মুখস্থ হয়ে গেছে, এম জি এল ওয়ান মাইনাস কস থেটা এ। কোন কোন অবস্থানে দেখছি আমরা, এ অবস্থান আর সি অবস্থান। আর বি অবস্থানে বিভব শক্তি বের করার সূত্র তো মাত্র বের করলাম, আবারও এম জি এল খালি ওয়ান মাইনাস কস থেটা এর জায়গায় খালি কি হবে, থেটা। এই দেখো, তাহলে আমরা সকল অবস্থানে গতিশক্তি বের করতে পারি, বিভব শক্তি বের করতে পারি, মোট শক্তিও কি করতে পারি, বের করতে পারি। তবে এই ম্যাথ নিয়ে তো টেনশনের কিছু নাই, এই ধরনের ম্যাথ না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনোযোগ দিয়ে যারা বুঝছো তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা মনোযোগ দাওনি কোনো সমস্যা নেই, ঠিক আছে? দেখো আমরা এবার শিখবো অভিকর্ষ বলের বিপরীতে কাজ। মানে নর্মালি আমরা কি করি, পৃথিবী থেকে গাছে উঠে যায় না, মাঝে মাঝে টাওয়ারে উঠে যাই, বিমান নিয়ে উপরে চলে যাই, এসব ঘটনা তো ঘটাই। তাহলে অভিকর্ষ বল বিপরীতে কাজ বলতে আমরা বোঝাচ্ছি পৃথিবী থেকে আমরা উপরের দিকে উঠবো, ঠিক আছে? তাহলে আমরা যখন সরাসরি সূত্র লিখবো, এত বেশি এটা নিয়ে ভাবার দরকার আমাদের নাই। অভিকর্ষ বলের বিপরীতে কাজের সূত্র হলো জি এম এম। জি মানে কি, মহাকর্ষীয় ধ্রুবক, বড় এম মানে কি, পৃথিবীর ভর। জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, বড় এম মানে কি, পৃথিবীর ভর। ছোট এম মানে তোমার আমার ভর, যারা আমরা উপর দিকে উঠতেছি। 1/r মাইনাস 1/r প্লাস এইচ, মানে সহজ বাংলা ভাষা এটা হলো আদি অবস্থান, এটা কি শেষ অবস্থান। আচ্ছা, পৃথিবীর যখন তুমি এই ম্যাথ করবা তখন মাথায় রাখবা সকল দূরত্ব মাপতে হবে কেন্দ্র থেকে। কোন জায়গা থেকে মাপতে হবে? তোমাদের মুসা ইব্রাহিমের কথা মনে আছে, যে সবার প্রথম এভারেস্টে উঠছিল, বাংলাদেশের ব্যক্তি মুসা ইব্রাহিম, উনি সবার প্রথম এভারেস্ট পর্বতে উঠেছিল। এখন ধরো মুসা ইব্রাহিম এখান থেকে শুরু করছে যাত্রা, মানে ভূপৃষ্ঠ দিয়ে যাত্রা শুরু করছে, আর মাথার উপর ছিল ইয়া বড় একটা এভারেস্ট পর্বত নাকি, সে ধরলাম এটা এইচ পরিমাণ উচ্চতা বিশিষ্ট, সে মাথার উপর উঠে গেছে। তাহলে আমাকে যদি বলা হয় মুসা ইব্রাহিম কতখানি কাজ করলো এই জায়গায়, তাহলে এই সূত্রের মাধ্যমে বের করতে হবে, ঠিক আছে? কিভাবে বের করবা, জি মানে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, ছোট এম মানে মুসা ইব্রাহিমের ভর, দুটো ভর ছিল 70 কেজি ধরে নাও, তাহলে এম বসাবে কত কেজি, 70 কেজি। 1/r মানে এই যে কেন্দ্র থেকে এই যে আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ, এই আর বসাবা, মাইনাস আর প্লাস এইচ মানে এই আর এর সাথে এই পাহাড়ের উচ্চতা কি করবা, যোগ করে এখানে বসাবা। তাহলে যে মানটা পাবা সেটাই হলো মুসা ইব্রাহিমের দ্বারা কৃত কাজের অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এর সাথে কঠিন প্রশ্ন আসে না, যেটা আমি বললাম। আচ্ছা, দেখে নিও, বই পড়ো, একটু নিজে নিজে একটু পড়াশোনা করো। এবার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ, মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা যেমন কৃত কাজ আছে, মহাকর্ষ বল দ্বারাও কি রয়েছে, কৃত কাজ রয়েছে। ধরো তুমি এ আর বি অবস্থানে আছো, মনে করো তুমি এ থেকে বিতে যাচ্ছ, কই যাচ্ছ? ধরো মহাকর্ষ বল তো সব জায়গায় কাজ করে, ধরো তুমি যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছ, ধরো এ থেকে কই যাচ্ছ, বিতে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কৃত কাজ বের করার সূত্র হচ্ছে আর এ আর বি জি m1 m2 বাই আর স্কোয়ার ইন্ডিকেশন ইন্টু কি dr। আসলে এরকম সূত্র দিয়ে আসলে ম্যাথ করা যায় না, ম্যাথ আসলে আসবে না, তোমাদের সহজ ফর্মুলা শিখে দিই। ধরো তুমি এ থেকে বি এর মধ্যে কৃত কাজ বের করবা, তুমি কি করবা, জি m1 কি লিখবা, m2। m1 m2 তোমরা কি বুঝতেছো, মহাকর্ষ বল কি একজনের মধ্যে কাজ করে? মহাকর্ষ বল কাজ করে দুটা ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে, তাই না? তাহলে একটা বস্তুর ভর m1 আর একটা বস্তুর ভর কি, m2। এবার কি লিখবা, 1/ra মাইনাস 1/rb, এটুকু মনে রাখবা, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবা যে মহাকর্ষ বল মানে বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে WAB, এ থেকে বি, মানে এ থেকে বি আমরা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করব। সূত্র হবে জি m1 m2 1/ra মাইনাস 1/ra আগে লিখছি,
সরি 1/RB মাইনাস RA হবে, 1/RB মাইনাস RA। শেষ থেকে কি বাদ দেবো? আদি। RB মানে অবশ্যই শেষ অবস্থান, আর RA মানে কি বলতো? আদি অবস্থান। সে কি বুঝছো? আমরা এখন একটু শিখবো এককের রূপান্তরণ। যে এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে আমরা কি কি ধরনের এককের মধ্যে রূপান্তরণ দেখতে পাবো? এককের রূপান্তরণ। দেখো, কাজের কিন্তু এটা একক রয়েছে ক্যালোরি, তাই না? তোমরা সবাই জানো কাজের এটা একক কি বলতো? ক্যালোরি। তাহলে 1 ক্যালোরির সমান তোমরা সবাই জানো 4.2 জুল। মাঝে মাঝে ক্যালোরিতে আসবে ম্যাথ, আমরা জুল বানাই নেব। আরেকটা একক আছে ফুট পাউন্ডাল, নাম শুনো তোমরা, ফুট পাউন্ডাল। এই 1 ফুট পাউন্ডাল এক আমরা প্রথমত বানাবো হচ্ছে 4.214 গুণন 10 পাওয়ার 5 আর্ক। জানার কথা, আর্কও কিন্তু একটা শক্তির একক। আচ্ছা, আর্কে এই আর্ক সমান লেখা যায় 0.04214 জুল। এই লাইনটা মনে রাখবো যে 1 ফুট পাউন্ডাল সমান 4.214 গুণন 10 পাওয়ার 5 আর্ক, আর এত আর্ক সমান কত জুল? 0.04214 জুল। এই লাইনটা একটু মনে রাখবো। আচ্ছা, 1 জুল সমান কত? মনে রাখো 10 পাওয়ার 7 আর্ক, মনে থাকবে? 1 জুল সমান কত আর্ক? 10 পাওয়ার 7। তাহলে 1 আর্ক সমান কত জুল হবে? 10 পাওয়ার মাইনাস 7 জুল। এই যে এটা থেকে এটা কিভাবে আসলো, এই যে এই লাইনটা দেখলে পারবে, ঠিক আছে? আর কি লাগবে? আচ্ছা, আর একটা কাহিনী আছে। 1 আর্ক সমান 1 ডাইন সেন্টিমিটার, বুঝছো? আর তো শক্তির একক। 1 আর্ক সমান কি মনে রাখবা? 1 ডাইন সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার স্মরণ হচ্ছে আর কি, বুঝতে পারছো? ডাইন সেন্টিমিটার মানে ডাইন মানে কিসের একক? বলের একক, তোমার 6 এর আগে। আর এটা তো লিখেই দিয়েছিলাম পড়াতে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, অথবা লেখা যায় 746 জুল পার সেকেন্ড। আশা করি সবাই বুঝছো। এটুকুই হচ্ছে এককের রূপান্তরণ। ওকে।